হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম আবার তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমি বলেছিলাম এখন একটু বিসিএস মেন্স যেহেতু আছে 16 তারিখ থেকে 16 অগস্ট একদম, সেই জন্য আমি এখন যে কোয়েশ্চেন্সগুলো করাবো সেটা মোস্টলি বিসিএস মেন্স ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো আমি রেখেছিলাম। লাস্ট দুদিনের ক্লাসেও আমি বিসিএস মেন ওরিয়েন্টেড ক্লাস করিয়েছি, তো আজকের এই ক্লাসটাও বিসিএস মেন ওরিয়েন্টেডই ক্লাস। তো বুঝতেই পারছো এই কোয়েশ্চেনে তোমার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো কিন্তু একটুখানি তোমার হাই স্ট্যান্ডার্ড, কনসেপচুয়াল। হাই স্ট্যান্ডার্ড মানে কি, একদম জাস্ট কনসেপচুয়াল বেশ ভালো কোয়েশ্চেন্স আছে। সব কোয়েশ্চেন্সগুলো এরকম নয় যে তোমার শুধুমাত্র ইনফরমেটিভ বেসড নয়, কনসেপচুয়াল কোয়েশ্চেন আমরা বেশ কিছু পাবো। তাহলে চলো আমরা দেখে নিই, আর সময় না নষ্ট করে আমরা ক্লাসের কোয়েশ্চেন্সগুলো দেখে নিই কী কী কোয়েশ্চেন্স আছে আমাদের। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দ্য মেটেরিয়াল used as fuel rod in nuclear reactor. নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে ফুয়েল রড হিসাবে আমরা কাকে ব্যবহার করে থাকি? দ্য মেটেরিয়াল ইউজড অ্যাজ ফুয়েল রড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো অপশনে আমরা কী কী পাচ্ছি দেখো। অপশন এ পাচ্ছি গ্রাফাইট, অপশন বি পাচ্ছি হেভি ওয়াটার, অপশন সি পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, আর অপশন ডি পাচ্ছি জার্কোনিয়াম অক্সাইড। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার কি বলবো? ফুয়েল রড বলেছে। এখানে কোয়েশ্চেনের ক্যাচ হচ্ছে ফুয়েল রডে। যখন আমার ফুয়েল বলবে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ফুয়েল হিসাবে আমরা ইউরেনিয়াম 235 বা কিছু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ফুয়েল হিসাবে আমরা প্লুটোনিয়াম 239কে ইউজ করে থাকি। কিন্তু এই ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম এদেরকে ডিরেক্টলি ফুয়েল হিসাবে ব্যবহার করা হয় না। এই ইউরেনিয়াম 235 প্লুটোনিয়ামের একটা একটা রড থাকে, যে রডের মধ্যে এই ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এই ফুয়েলগুলোকে গেঁথে দেওয়া হয়, এমবেডেড হয়। আর সেই মেটেরিয়ালটাকেই আমরা বলছি যে রডের মধ্যে ফুয়েলগুলো এমবেডেড থাকে, সেটা হচ্ছে ফুয়েল রড। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই ফুয়েলগুলো এমবেডেড থাকে কি মেটেরিয়ালের ওপরে? আনসারটা দেবো অপশন ডি, জার্কোনিয়াম অক্সাইড। জার্কোনিয়াম অক্সাইডকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ফুয়েল রড হিসাবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমরা যদি কোয়েশ্চেন দেয় হুইচ ইজ দ্য ফুয়েল অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তখন কিন্তু আমরা আনসার করব ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239। আর ফুয়েল রড যদি বলে তখন সেটা হবে গিয়ে জার্কোনিয়াম অক্সাইড, বা জার্কোনিয়ামও অনেক সময় দেওয়া থাকে। আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই গ্রাফাইট আর হেভি ওয়াটার যেটা আছে, এদের দুজনকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ করে থাকি অ্যাজ মডারেটর অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো মডারেটরের কাজ কি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে? মডারেটরের কাজ হচ্ছে ইট ডিক্রিজেস দ্য স্পিড অফ নিউট্রন। নিউট্রনের স্পিডটা কমিয়ে দেওয়া হচ্ছে গিয়ে এই মডারেটরের কাজ। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে আইদার গ্রাফাইট বা হেভি ওয়াটার, আর এর কাজ হচ্ছে নিউট্রনের স্পিড কমানো। ওকে, অনেকেই কারেক্ট আনসার করেছো, কয়েকজনের ভুলও আনসার হয়েছে। তো ফুয়েল যদি বলে তখন ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239, আর ফুয়েল রড বললে তখন আমরা কিন্তু করব জার্কোনিয়াম অক্সাইড। নেক্সট কোয়েশ্চেনে যাব, 2 নম্বর প্রশ্ন। ইন রেডিও কার্বন ডেটিং প্রসেস, রেডিও কার্বন ডেটিংয়ে আমরা এজ অফ ফসিলস ডিটারমাইন করে থাকি। এই রেডিও কার্বন ডেটিং প্রসেসে কার্বন 14 আইসোটোপ কি এমিট করে? কার্বন 14 কি এমিট করে? অপশন দিয়েছে আলফা, অপশন বি দিয়েছে বিটা পার্টিকেল, অপশন সি দিয়েছে গামা রেজ, আর অপশন ডি দিয়েছে পজিট্রন। সো রেডিও কার্বন ডেটিংয়ে আমরা যখন এজ অফ ফসিলস ক্যালকুলেশন করছি, এই ফসিলসের এজ ক্যালকুলেশনে কেন কার্বন 14কে ইউজ করা হয়, কি এমিট করতে পারে? তো
এই কোয়েশনের কি আনসার হবে? ইয়েস, অর্ণব, সুমন, বিশ্বজিৎ, একদম কারেক্ট আনসার। কারণ কার্বন 14 বিটা পার্টিকেল এমিট করে। কার্বন 14 যখন একটা বিটা পার্টিকেল এমিট করে, ইট গেটস কনভার্টেড ইনটু নাইট্রোজেন 14, নাইট্রোজেনে কনভার্ট হয়ে যায়। সেই জন্যই আমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস কার্বন 14 বিটা এমিশন করে। সেইখানেই আমরা কার্বন 14কে রেডিও কার্বন ডেটিংয়েই ক্যালকুলেশন, রেডিও কার্বন ডেটিংয়ে এজ ক্যালকুলেশনে ইউজ করে থাকি। এইখানে বলি, এই রেডিও কার্বন ডেটিংয়ে যে এজ ক্যালকুলেশন করা হয়, রেডিও কার্বন ডেটিংয়ে আমরা অ্যাকচুয়ালি যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে কার্বন 14 আর কার্বন 12-এর রেশিও, C14:C12। কোনো লিভিং অর্গানিজমে কার্বন 14 আর কার্বন 12 কত অনুপাতে আছে, C14:C12-এর রেশিও ক্যালকুলেশন করে আমরা এজটাকে রেডিও কার্বন ডেটিং প্রসেসে এজ অফ ফসিলস ক্যালকুলেশন করি। আর কার্বন 14কে ইউজ করা হয় কেন? কারণ এটা বিটা এমিট করে, যত রেডিলি বিটা এমিট করবে তত সহজে নাইট্রোজেন 14-এ কনভার্ট হয়ে যাবে, সেই জন্য। নেক্সট কোয়েশ্চেনে যাব, পরের কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন দিয়েছে, লস অফ আ বিটা পার্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু। যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট একটা বিটা পার্টিকেল ছাড়ে, একটা বিটা পার্টিকেল ছাড়া মানে কি হয়? অপশন এ দিয়েছে দেখো, ইনক্রিজ অফ 1 প্রোটন অ্যান্ড ডিক্রিজ অফ 1 নিউট্রন। একটা প্রোটন বাড়ছে, একটা নিউট্রন কমছে। অপশন বি দিয়েছে ইনক্রিজ অফ 2 প্রোটন অ্যান্ড 2 নিউট্রন, দুটো প্রোটন দুটো নিউট্রন দুটো করে বাড়ছে। অপশন সি দিয়েছে একটা নিউট্রন বাড়ছে আর প্রোটন কমছে। আর অপশন ডি দিয়েছে দুটো নিউট্রন দুটো প্রোটন, নিউট্রনও দুটো কমছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটনও দুটো কমছে। অ্যান্ড দ্য কারেক্ট আনসার, এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার কি বলবো? বিটা পার্টিকেল লস মানে সেই ক্ষেত্রে কি হয়? আনসারটা কি হবে? যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বিটা পার্টিকেল লুজ করে, আনসারটা হবে অপশন এ, ইনক্রিজ অফ 1 প্রোটন অ্যান্ড ডিক্রিজ অফ 1 নিউট্রন। বিটা পার্টিকেল ছাড়া মানে নিউট্রন ভাঙে, প্রোটন তৈরি হয়। অ্যাকচুয়ালি দেখো, যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বিটা ছাড়ে, সেই সময় কি হয়? নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন থাকে, নিউট্রনটা তো ভাঙছে, নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রনে কনভার্ট হয়। তাহলে নিউট্রনটা ভাঙছে মানে নিউট্রন সংখ্যা কমবে, ডিক্রিজ অফ 1 নিউট্রন। আর প্রোটন তৈরি হচ্ছে মানে ইনক্রিজ অফ 1 প্রোটন, প্রোটন সংখ্যা বাড়বে। তাহলে নিউট্রন কমবে, প্রোটন বাড়বে। তাহলে নিউট্রন ডিক্রিজ করছে, প্রোটন ইনক্রিজ করছে। আর এই যে নিউট্রন ভেঙে যে প্রোটন আর ইলেকট্রন হলো, এই ইলেকট্রনটাই তখন নিউক্লিয়াস থেকে বেরোয় অ্যাজ বিটা পার্টিকেল। ঠিক আছে, এই নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রন, প্রোটনটা থেকে যাচ্ছে, নিউট্রনটা আর ইলেকট্রনটা তো আর নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না, তখন সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে অ্যাজ বিটা পার্টিকেল। ওকে, চলো এখানে আর একটা জিনিস বলে দিই, যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বিটা পার্টিকেল ছাড়ে, সেই সময় অ্যান্টি নিউট্রিনো বলে আর একটা পার্টিকেলও প্রডিউসড হয়। আমি বলেছিলাম নিউট্রন ভেঙে শুধু প্রোটন আর ইলেকট্রন, এখানে বলছি প্রোটন ইলেকট্রনের সাথে অ্যান্টি নিউট্রিনো বলে আর একটা পার্টিকেলও প্রডিউসড হয় ডিউরিং বিটা এমিশন। ঠিক আছে, এই অ্যান্টি নিউট্রিনোকে কেন তৈরি করতে হয়? কেন অ্যান্টি নিউট্রিনো তৈরি হয়? ইন অর্ডার অফ কনজারভেশন অফ স্পিন, স্পিন কনজারভেশনের জন্য, কনজারভেশন অফ স্পিন, স্পিন কনজারভেশনের জন্য এই অ্যান্টি নিউট্রিনো, এই পার্টিকেলটাও তৈরি হয়ে থাকে কনজারভেশন অফ স্পিন, স্পিন কনজারভেশনের জন্য। ওকে, নেক্সট আসি পরের প্রশ্নে। পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে? 4 নম্বর প্রশ্ন দিয়েছে গিয়ে আমাদের, which among the following
ইজ দ্য বেস্ট অক্সিডাইজিং এজেন্ট, এদের মধ্যে কোনটা সব থেকে ভালো জারক পদার্থ, উইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য বেস্ট অক্সিডাইজিং এজেন্ট, যাদের মধ্যে অক্সিডাইজিং প্রপার্টি সব থেকে বেশি কার? পটাশিয়াম ডাইক্রোমেট, অপশন এতে দিয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট, অপশন বিতে দিয়েছে ম্যাঙ্গানিজ KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অপশন সিতে দিয়েছে সালফিউরিক অ্যাসিড, আর অপশন ডিতে দিয়েছে গিয়ে নাইট্রিক অ্যাসিড। এদের মধ্যে অক্সিডাইজিং প্রপার্টি কার সব থেকে বেশি? বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। অ্যান্ড দ্য কারেক্ট আনসার, এই কোয়েশনের কারেক্ট আনসার কি হবে? এই কোয়েশনের কারেক্ট আনসার হবে অপশন বি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই চারটের মধ্যে হচ্ছে সব থেকে স্ট্রং বেস্ট অক্সিডাইজিং এজেন্ট। কেন KMnO4 হঠাৎ করে হয়ে গেল? কারণ বলছে যার অক্সিডেশন নাম্বার যত বেশি হবে, সেন্ট্রাল অ্যাটমের যে কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার যত বেশি, সেই কম্পাউন্ড তত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হবে। তো আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট করি, এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? +6। KMnO4 যদি করি, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত হবে? +7। সালফিউরিক অ্যাসিডে সালফারের অক্সিডেশন স্টেট হয় +6, আর নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হয় গিয়ে +5। তাহলে এই চারটের মধ্যে অক্সিডেশন নাম্বার সবথেকে বেশি কার হচ্ছে? KMnO4 এর ম্যাঙ্গানিজে। তাহলে KMnO4টাই হয়ে যাবে গিয়ে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আনসার হচ্ছে অপশন বি। নেক্সট পরের কোয়েশনে যাব। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর প্রশ্ন দিয়েছে, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে ইন ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড CrO5। এটা একটা স্পেসিফিক, একটা পার্টিকুলার এক্সাম্পল, দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন CrO5। CrO5-এ আমার ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? দেখো কমন সেন্স কি বলে, অক্সিজেনে তো সাধারণত -2 করে হয়, তাহলে 5টা অক্সিজেন আছে মানে -10, তাহলে ক্রোমিয়ামের সেক্ষেত্রে +10 হবে, কিন্তু সেটা হয় না। ঠিক আছে, +10 হবে না, জেনারেল বলবে +10 হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশন, এখানে +10 হয় না। সবাই এ আনসার করে যাচ্ছ, এটা আনসার নয়। ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডে CrO5 একটা স্পেসিফিক এক্সেপশনাল এক্সাম্পল হওয়া উচিত, এমনিতে নর্মালি +10 হওয়া উচিত। 5টা অক্সিজেন আছে, তাহলে -10, তাহলে ক্রোমিয়ামের +10 হওয়া উচিত, কিন্তু এখানে +10 হয় না। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হয় গিয়ে +6। কেন +6 হয়? তার কারণ বলছে এই ক্রোমিয়াম CrO5 আমরা বলি এর একটা স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার আছে, এটাকে আমরা বলে থাকি বাটারফ্লাই স্ট্রাকচার। ঠিক আছে, এই ক্রোমিয়াম অক্সাইডের বাটারফ্লাই স্ট্রাকচার, ক্রোমিয়াম সেন্টারে আছে, বাটারফ্লাইয়ের শুঁড়ে একটা অক্সিজেন, আর 4টে করে আরও 4টে অক্সিজেন এমনিভাবে অ্যাটাচড হয়ে আছে। তাহলে এখানে ক্রোমিয়ামে কটা বন্ড হয়ে আছে দেখো, একটা ডাবল বন্ড, মানে 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে টোটাল 6টা বন্ড হয়ে আছে ক্রোমিয়ামে। সেই জন্য এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হবে গিয়ে +6। ঠিক আছে, সিলেকশন পোস্ট ফেজ 12-এ দিয়েছে ম্যাডাম এই প্রশ্নটা, তো ঠিক আছে, এই প্রশ্নটা আমি জানি না দিয়েছে কিনা, তোমাদের থেকে জানলাম। থ্যাংক ইউ ফর গিভিং দ্য ইনফরমেশন। তো ক্রোমিয়াম +6 অক্সিডেশন স্টেট, এক্সেপশনাল একটা এক্সাম্পল, এটা +10 হওয়ার কথা কিন্তু নয়। নেক্সট চলে আসি আমরা পরের প্রশ্নে, 5 নম্বরের পরে এবার চলে আসি গিয়ে 6 নম্বর প্রশ্ন দিয়েছে, দ্য কনভার্সন অফ কেন সুগার টু কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যান এক্সাম্পল অফ। কেন সুগার যখন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে তখন সেই রিয়াকশানটা কি? সেটা কি অক্সিডেশন হচ্ছে না সেটা রিডাকশান হচ্ছে?
কেন সুগার থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই রিয়াকশানটা অক্সিডেশন না রিডাকশান না বোথ না নান অফ দিস। তো এই কোয়েশ্চেনের আনসার কি হবে? আনসারটা হবে, আচ্ছা দেখি, তোমরা বলো অক্সিডেশন নাম্বার বাড়লে, আমরা কি জানি যখন কোনো রিয়াকশানের সময় অক্সিডেশন নাম্বার বাড়ে তখন সেটা অক্সিডেশন হয়, আর অক্সিডেশন নাম্বার যদি কমে তখন সেটা রিডাকশান হয়। যখন সুগার বলেছি, সুগারে কার্বনের অক্সিডেশন স্টেট কত হচ্ছে? দেখো 0 হচ্ছে। কেন 0 হচ্ছে? হাইড্রোজেনের তো +1 করে, তাহলে এখানে 22টা হাইড্রোজেন আছে মানে +22 হবে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত করে? -2 করে, তাহলে 11টা অক্সিজেন আছে মানে কত হবে? -22 হবে। তাহলে এখানে +22 -22, এখানেই তো 0 হয়ে গেল। তাহলে অবভিয়াসলি গ্লুকোজের মধ্যে, সুক্রোজের মধ্যে কার্বনের অক্সিডেশন নাম্বারটা কত আছে? 0। আর যখন কার্বন ডাই অক্সাইড হচ্ছে, কার্বনের অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে? +4। অক্সিজেনের তো -2 করে, তাহলে দুটো অক্সিজেনের জন্য -4, তাহলে কার্বনকে কত হবে? +4। তাহলে অক্সিডেশন নাম্বারটা কার্বনের কি হয়েছে? ইনক্রিজ করেছে। ছিল কততে? 0 থেকে গেছে কত? +4-এ গেছে। তাহলে 0 থেকে +4 হয়েছে মানে অবভিয়াসলি কি হবে? এই প্রসেসটা হবে গিয়ে অক্সিডেশন। 0 থেকে +4-এর স্টেটে যাচ্ছে, তাহলে আনসার হবে গিয়ে অক্সিডেশন। আশা করি ক্লিয়ার হয়েছে। সব কটা কোয়েশ্চেন কনসেপচুয়াল, মনে হবে বলে দেবো, মিলবে না। সো 6 আনসার ইজ অপশন এ। সুক্রোজ যখন কার্বন ডাই অক্সাইডে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তখন সেটা আমি বলবো অক্সিডেশন জারিত হচ্ছে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব, 7 নম্বর প্রশ্ন। ওরে বাবারে, অনেক কিছু দেওয়া আছে, এটা একটুখানি সহজ প্রশ্ন দেখে যা মনে হচ্ছে। উইথ কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু পিরিয়ডিক টেবিল। হিলিয়াম হ্যাজ দ্য হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। তো অবভিয়াসলি এটা তো কারেক্ট। হিলিয়ামের যত এলিমেন্ট আছে তার মধ্যে হিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি, একদম কারেক্ট। ক্লোরিন হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, এটাও কারেক্ট। নাম্বার 2 দিয়েছে, নাম্বার 3-তে দিয়েছে হিলিয়াম ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট, এটা কারেক্ট নয়। লাইটেস্ট এলিমেন্টকে হাইড্রোজেন যদি বলে, তাহলে এই হাইড্রোজেন হচ্ছে গিয়ে লাইটেস্ট এলিমেন্ট, হিলিয়াম লাইটেস্ট এলিমেন্ট নয়। আর রেডন ইজ আ রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস, তাহলে এটাও কারেক্ট হচ্ছে। রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইনার্ট গ্যাস, তেজস্ক্রিয় নিষ্ক্রিয়। তাহলে কি কি কারেক্ট? 1, 2, 4 কারেক্ট। তাহলে সেই ওয়াইজ এটার তো আনসারটা করতে পেরেছো। এটার আনসারটা কি হবে? অপশান ডি, 1, 2 and 4 কারেক্ট। ঠিক আছে, আনসারটা হবে অপশান ডি, 1, 2 and 4। নেক্সট কোয়েশ্চেনে যাব, 8 নম্বর প্রশ্ন। দেখি 8 নম্বর প্রশ্ন দিয়েছে দ্য অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস অ্যাজ উই মুভ ডাউন আ গ্রুপ বিকজ। পিরিয়ডিক টেবিলে যত গ্রুপ ওয়াইজ নিচে নামা হয় এলিমেন্টদের রেডিয়াস তত ইনক্রিজ করে। এই গ্রুপ ওয়াইজ নিচে নামলে রেডিয়াস ভ্যালু তত ইনক্রিজ করে। সো অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস কেন? অপশন এ দিয়েছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস। অপশন বি দিয়েছে অ্যাটমিক মাস ইনক্রিজেস। অপশন সি দিয়েছে অ্যাডিটিভ ইলেকট্রনস আর অ্যাকোমোডেটেড ইন নিউ শেল, নতুন অরবিটে ইলেকট্রনগুলো অ্যাড হতে থাকে। আর অপশন ডি দিয়েছে অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস। তাহলে কেন আমার পিরিয়ডিক টেবিলের যত গ্রুপের নিচে নামবো তত কেন রেডিয়াস ভ্যালু বাড়তে থাকে? তার কারণ একটা করে নতুন অরবিট অ্যাড হয়। তাহলে আনসারটা কি হবে? এই যে অ্যাডিটিভ ইলেকট্রনস আর অ্যাডেড ইন আর অ্যাকোমোডেটেড ইন নিউ এনার্জি লেভেলস। ইলেকট্রনগুলো নতুন নতুন এনার্জি লেভেলসে অ্যাড হয়। যত দূরে তত নিচে নামবো একটা করে নতুন অরবিট
বাড়তে থাকবে, একটা করে অরবিট অ্যাড হতে থাকবে। তাহলে অরবিট অ্যাড হবে মানে তোমার অটোমেটিক্যালি অ্যাটমিক সাইজটা, অ্যাটমিক রেডিয়াস বা সাইজ বলতে কি বুঝি, নিউক্লিয়াসের সেন্টার থেকে যেটা লাস্ট অরবিট, সেই লাস্ট অরবিট অব দি ডিস্টেন্সটাকেই আমরা অ্যাটমিক রেডিয়াস বলবো। তাহলে যত আমরা দূরে নিচে যাব তত কিনা রেডিয়াস ভ্যালুটা ইনক্রিজ করবে, কারণ একটা করে এক্সট্রা অরবিট অ্যাড হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসি। 9 নম্বর প্রশ্ন। মিসলেনিয়াস এক্সাম 2000 সেপ্টেম্বরে হবে কিনা সেটা আমি জানি না বাবা, মানে স্টে হোপফুল হবে হয়তো। দেখো বিসিএস মেন্সগুলো আগস্টে হয় কিনা, যদি হয় তাহলে তো ওই শিডিউল দেওয়াই আছে, সেটা ফলো করবে, কিন্তু সেটা কি হবে সেটা কারোর কাছেই জানা নেই। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি, ঠিক আছে, স্টে হোপফুল হবার চান্স বেশি। নেক্সট দিয়েছে, ইন আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে। ইলেকট্রনিক কনফিগারেশন, আউটার ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আচ্ছা, প্রথমেই বলে দিই মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, ফ্লোরিন। ফ্লোরিন কি একটা হ্যালোজেন। হ্যালোজেন মানে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 7-এ আছে, তাহলে ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন আছে। ফ্লোরিন হচ্ছে হ্যালোজেন, তাহলে এরা প্রেজেন্ট আছে কোথায়, এরা আছে গিয়ে গ্রুপ 7 অফ দ্য পিরিয়ডিক টেবিলে আছে। বা ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, তাহলে ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, 7টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এইবার আমরা আনসারটা কি বলবো, কোনটাতে 7টা ইলেকট্রন হচ্ছে, দেখো অপশন বিতে। যদি আমি প্রথমটা নিই তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, এসে 2টো, পিতে 3টে, তাহলে এস আর পি মিলিয়ে 5টা ভ্যালেন্স শেলে ইলেকট্রন হচ্ছে, ফ্লোরিনের সাথে মিলছে না। এখানে কটা আছে, এসে 2টো, পিতে 5টা, মানে 7টা আছে, ফ্লোরিনের সাথে মিলে গেল। তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন মানে হ্যালোজেন। হ্যালোজেনগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয় NS2 NP5, ঠিক আছে, NS2 NP5। অপশান সি তো হবেই না কোনোভাবে, অপশান ডিও কোনোভাবে হবে না। কেন হবে না, কারণ বলছে এই পি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে গিয়ে তোমার 6, পিতে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। পরেরগুলো তো দেখো, পিতে আমি কতগুলো করে ইলেকট্রন করে দিয়েছি, পিতে তো ইলেকট্রন করে দিয়েছি 7টা 8টা, তাহলে পিতে কি 7টা 8টা ইলেকট্রন থাকতে পারে, পারে না। তাহলে অপশান সি, অপশান ডি এই দুটো কোনোভাবেই পসিবল নয়। আনসারটা কি হবে, আনসারটা হবে গিয়ে অপশান বি, NS2 NP5 হচ্ছে গিয়ে আনসার। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে যাব। 10 নম্বর প্রশ্ন দিয়েছে, which of the following is not a periodic property? That means it does not show any trend on moving from left to right. এদের মধ্যে কোনটা পিরিয়ডিক প্রপার্টি নয়। তাহলে পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটে মুভ করলে প্রপার্টির ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এদের মধ্যে কোনটা পিরিয়ডিক প্রপার্টি নয়, which of the following is not a periodic property? পিরিয়ডিক প্রপার্টির কোনো চেঞ্জ হবে না, মানে পিরিয়ডিসিটিতে চেঞ্জ হবে না। অ্যাটমিক সাইজ, ভ্যালেন্সি, অপশন সি রেডিও অ্যাক্টিভিটি, আর অপশন ডি ইলেকট্রোনেগেটিভিটি। এই কোয়েশনের তো আনসারটা বলা উচিত, অ্যান্ড দ্য কারেক্ট আনসার কি হবে, রেডিও। একদম সবাই কারেক্ট আনসার দিয়েছো। এই কোয়েশনের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি ইজ নট আ পিরিয়ডিক প্রপার্টি। রেডিও অ্যাক্টিভিটি কিন্তু গ্রুপ ওয়াইজ, পিরিয়ড ওয়াইজ গেলে রেডিও অ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, এইসব আমরা কিছু বলতে পারি না। সো রেডিও অ্যাক্টিভিটি is not a periodic property. পিরিয়ডিক টেবিলের গ্রুপ ওয়াইজ, পিরিয়ড ওয়াইজ চেঞ্জ হয় না। নেক্সট যাব পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন, আবার একটা কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে,
দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ নাইট্রোজেন ইজ, নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটো এলিমেন্টের আয়োনাইজেশন পোটেনশিয়াল কম্পেয়ার করতে দিয়েছে। এবার দিয়েছে নাইট্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল অক্সিজেনের থেকে সেম অ্যাজ অক্সিজেন, অক্সিজেনের সমান। অপশন বি দিয়েছে লেস দ্যান দ্যাট অফ অক্সিজেন, অক্সিজেনের থেকে কম, অক্সিজেনের থেকে বেশি। আর অপশন ডি দিয়েছে নান অফ দিস। নাইট্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল কি হবে আনসারটা 11। নাইট্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল যদি দেখি তাহলে আমরা বলবো নাইট্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ অক্সিজেন, অক্সিজেনের থেকে বেশি। নাইট্রোজেন আর অক্সিজেন যদি বলি, নাইট্রোজেনের আয়োনাইজেশন পোটেনশিয়াল অক্সিজেনের থেকে বেশি। কেন বেশি? বিকজ অফ ইলেকট্রনিক কনফিগারেশন। নাইট্রোজেন যদি আমরা দেখি, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। নাইট্রোজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে সেটা কি হবে 1s2 2s2 2p3 হচ্ছে আবাউ প্রিন্সিপাল ওয়াইজ। আর অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হচ্ছে 1s2 2s2 আর এটা হচ্ছে 2p4। এখানে পিতে কটা ইলেকট্রন আছে দেখো, 3টে ইলেকট্রন আছে। তাহলে দেখো এই পিতে যখন 3টে ইলেকট্রন আছে, পিটা তো কি হয়ে যাচ্ছে, এই পি হয়ে যাচ্ছে হাফ ফিল্ড। হাফ ফিল্ড মানে তো ভেরি ভেরি স্টেবল। আর যখন আমি তাহলে এখানে পিতে কি হয়ে যাচ্ছে, হাফ ফিল্ড হচ্ছে, পিতে 3টে ইলেকট্রন। আর যখন আমি অক্সিজেন বলছি, পিতে কটা ইলেকট্রন আছে, 4টে। এটা হাফ ফিল্ডও নয়, ফুল ফিল্ডও নয়, কমপ্লিটলি ফিল্ডও নয়। তো আমরা কি জানি, হুন্ডসের সূত্র ওয়াইজ হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি ইনকমপ্লিট অরবিটালের স্টেবিলিটির থেকে বেশি। তাহলে এখানে যেহেতু হাফ ফিল্ড আছে, সেই জন্য P3 হওয়ার জন্য এটার স্টেবিলিটি বেশি হবে কম্পেয়ার টু দ্যাট অফ অক্সিজেন। তাহলে P3 স্টেবিলিটি বেশি, ইলেকট্রন ছাড়তে চাইবে না, ইলেকট্রন নিতে চাইবে না, সেই জন্যই এর আয়োনাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল, বিকজ অফ ইটস স্টেবল। কারণটা কি? বিকজ অফ ইটস স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা কিভাবে হচ্ছে? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে বিকজ অফ হাফ ফিল্ড। কিভাবে হচ্ছে? বিকজ অফ হাফ ফিল্ড পি অরবিটাল। ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড পি অরবিটাল হচ্ছে, অক্সিজেনে হাফ ফিল্ড পি অরবিটাল নেই, সেই জন্য। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্নে যাব। 12 নম্বর প্রশ্ন দিয়েছে দ্য প্রোডাক্ট অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি ইজ ইকুয়ালস টু, কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট আর ভ্যালেন্সির গুণফলটা কিসের সাথে সমান? প্রোডাক্ট অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি ইজ ইকুয়ালস টু, অপশন এ দিয়েছে ডেন্সিটি, অপশন বি দিয়েছে রিলেটিভ টেম্পারেচার, অপশন সি দিয়েছে অ্যাটমিক ওয়েট, আর অপশন ডি দিয়েছে অ্যাটমিসিটি। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি মানে আমরা কি পাই? এটা তো একদম একটা সোজা প্রশ্ন, একটা ফর্মুলা মনে রাখলেই হবে। এটার আনসার হবে গিয়ে অ্যাটমিক ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাকচুয়ালি ফর্মুলাটা বলে যে কোনো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে গিয়ে অ্যাটমিক ওয়েট ইনটু ভ্যালেন্সি। এলিমেন্টের অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। অ্যাটমিক ওয়েটকে ভ্যালেন্সি দিয়ে ভাগ করে দিলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি যদি করি তাহলে আনসারটা কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি মানে আমরা পেয়ে যাব অ্যাটমিক ওয়েট। তাহলে 12 আনসার হচ্ছে গিয়ে অপশন সি। ইকুইভ্যালেন্ট ওয়েট আর ভ্যালেন্সির গুণফল হচ্ছে গিয়ে সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি হয়ে যাচ্ছে তার অ্যাটমিক ওয়েট। এটা তোমরা বলবে আনসার, আমি বলবো না।
এটা কনসেপচুয়াল কিছু নয়, এটা জাস্ট একটা ইনফরমেশান। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হার্ডেস্ট মেটেরিয়াল ইন দ্য ইউনিভার্স? কঠিনতম পদার্থ। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হার্ডেস্ট মেটেরিয়াল? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মেলালে হার্ডেস্ট মেটেরিয়াল কোনটা? অপশন এ ডায়মন্ড, অপশন বি বোরন কার্বাইড, অপশন সি হ্যাপনিয়াম কার্বাইড, আর অপশন ডি দিয়েছে সিলিকন কার্বাইড। অ্যান্ড দ্য কারেক্ট আনসার, হার্ডেস্ট মেটেরিয়ালের নাম কি? আনসার হবে গিয়ে হ্যাপনিয়াম কার্বাইড। সব থেকে এখনো পর্যন্ত যে কঠিনতম পদার্থটাকে আইসোলেট করা গেছে সেটা হচ্ছে হ্যাপনিয়াম কার্বাইড, HFC। যদি প্রশ্ন দিত which of the following is the hardest element বা বলতো হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স, তখন আনসারটা হতো গিয়ে ডায়মন্ড। ঠিক আছে, হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স বা হার্ডেস্ট এলিমেন্ট বললে তখন আমি আনসার করব গিয়ে ডায়মন্ড। কিন্তু সমস্ত যা যা আছে সব কিছুর মধ্যে হার্ডেস্ট হচ্ছে হ্যাপনিয়াম কার্বাইড। সো হার্ডেস্ট সাবস্টেন্স দ্যাট এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স সেটা হচ্ছে হ্যাপনিয়াম কার্বাইড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দিয়েছে, in hydrogen spectrum, the spectral series pertaining to electronic transition from n equals to 5 to n equals to 2 কি বলছে? ইলেকট্রনগুলো যখন কিনা n equals to 5 মানে কি? ফিফথ অরবিট। তা ইলেকট্রনসগুলো যখন কিনা ফিফথ অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করে সেই সময় হাইড্রোজেনের যে স্পেকট্রাল সিরিজটা হয় সেই সিরিজটার নাম কি? n equals to 5 to n equals to 2 মানে কি? সেকেন্ড অরবিটে জাম্প করছে। দেখো যখনই কিনা ইলেকট্রন যে কোনো অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করবে, দেন দ্য স্পেকট্রাল সিরিজ দ্যাট উই গেট দ্যাট ইজ নোন অ্যাজ বামার সিরিজ। যে কোনো হায়ার অরবিট থেকে সেকেন্ড অরবিটে জাম্প করলে আমরা পাই গিয়ে বামার সিরিজ। আর বামার সিরিজ কোন রিজিয়নে অ্যাপিয়ার করে আমরা জানি? ভিজিবল রিজিয়ন অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বামার সিরিজ অ্যাপিয়ার করে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন সি, বামার সিরিজ আর ভিজিবল লাইন, ভিজিবল রিজিয়ন। যদি কিনা ফার্স্ট অরবিটে জাম্প করে তখন আমরা যে সিরিজটা পাই সেটা হচ্ছে গিয়ে লিম্যান সিরিজ। আর এই লিম্যান সিরিজটা কোথায় হয়? ইউভি রিজিয়নে এই লিম্যান সিরিজটা পেয়ে থাকি। ফার্স্ট অরবিটে জাম্প করলে তখন লিম্যান সিরিজ, সেকেন্ড অরবিটে বামার সিরিজ ভিজিবল রিজিয়ন, আর থার্ড অরবিটে যদি ইলেকট্রনিক ট্রানজিশন হয় তখন আমরা যে সিরিজটা পাই সেই সিরিজটার নাম হচ্ছে গিয়ে প্যাশ্চান সিরিজ, অ্যান্ড ইট অ্যাপিয়ার্স ইন দ্য IR, ইনফ্রারেড রিজিয়ন। ঠিক আছে, থার্ড অরবিটে জাম্প করলে প্যাশ্চান সিরিজ, আর এই প্যাশ্চান সিরিজ হচ্ছে ইনফ্রারেড রিজিয়ন, IR রিজিয়নে পাওয়া যায়। নেক্সট এবার আসবো 15 নম্বর প্রশ্নে। দিয়েছে চারটে স্টেটমেন্ট দিয়েছে, চারটে স্টেটমেন্টের মধ্যে দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা সঠিক। অপশন এ দিয়েছে রাদারফোর্ডস গোল্ড ফয়েলড এক্সপেরিমেন্ট led to the discovery of electron, সঠিক নয়। রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল গোল্ড ফয়েলড এক্সপেরিমেন্ট ছিল সেখান থেকে আমরা কিসের কনসেপ্ট পাই? রাদারফোর্ডের এই গোল্ড ফয়েলড এক্সপেরিমেন্ট লেড টু দ্য ডিসকভারি অফ নিউক্লিয়াস। ইলেকট্রন তো যে থমসন আবিষ্কার করেছিল, তাহলে অপশন এ কারেক্ট নয়। যে থমসন সাজেস্টেড atom is neutral by its cathode ray experiment. অপশন বি দিয়েছে যে থমসন বলেছিল অ্যাটম ইজ নিউট্রাল, এতটা পর্যন্ত কারেক্ট। কিন্তু এটা কি যে থমসন যে এক্সপেরিমেন্ট করে অ্যাটম ইজ নিউট্রাল বলেছিল সেটা কি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট? তা তো নয়। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে যে থমসন ইলেকট্রনের প্রেজেন্সের কথা বলেছিল।
আর অ্যাটম ইজ নিউট্রাল, এটা জে জে থমসনের থেকেই পাওয়া যায়, কারণ জে জে থমসন সাজেস্টেড দ্য প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল অফ অ্যাটম। তাহলে খাপছাড়া করে ঠিক আছে, পুরোটা ঠিক নয়। অপশন সি দেখো দিয়েছে, atomic number of an element is same as the number of proton in the nucleus। এটা তো ঠিক, কোনো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার তার নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন আছে সেই প্রোটন সংখ্যাটাই হয়ে যায় গিয়ে তোমার অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার ইজ দ্য নাম্বার অফ প্রোটন। তাহলে আনসার হচ্ছে অপশন সি। অপশন ডি দিয়েছে মাস নাম্বার ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন, এটা ঠিক নয়। মাস নাম্বার কিসের সমান? নিউক্লিয়াসের মধ্যে যতগুলো নিউট্রন আর প্রোটন আছে সেই নিউট্রন আর প্রোটন সংখ্যার সামেশান, সেটাকেই বলা হয় গিয়ে মাস নাম্বার। তাহলে 15-র ক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে গিয়ে অপশন সি। নেক্সট আসবো 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন দিয়েছে বোরস অ্যাটমিক মডেল ক্যান এক্সপ্লেন। বোরের অ্যাটমিক মডেল কাদের জন্য বা কোনটা এক্সপ্লেন করতে পারে, কাদের জন্য অ্যাপ্লিকেবল? কি কি অপশানে আছে? অপশান এ দিয়েছে দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম অনলি, হাইড্রোজেনের স্পেকট্রাম। অপশান বি দিয়েছে স্পেকট্রাম অফ অ্যান অ্যাটম অর আয়ন কন্টেনিং অনলি ওয়ান ইলেকট্রন, যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে তাদের স্পেকট্রাম, স্পেকট্রাম অফ হাইড্রোজেন মলিকিউল। আর অপশন ডি দিয়েছে সোলার স্পেকট্রাম। সো বোরের থিওরি কাদের জন্য অ্যাপ্লিকেবল হয়? বোরস থিওরি ইজ অ্যাপ্লিকেবল টু, কাদের জন্য বোরস থিওরি অ্যাপ্লিকেবল হয়? আনসার কি বলবো? আনসার বলবো গিয়ে অপশান, আনসার কি হবে? অপশান বম্বে, বি। ইয়েস, আনসার উইল বি অপশান বি। স্পেকট্রাম অফ অ্যাটম অর আয়ন্স কন্টেনিং ওয়ান ইলেকট্রন। বোরের থিওরি তো ওয়ান ইলেকট্রনের জন্যই অ্যাপ্লিকেবল ছিল, যাদের মধ্যে একটা করে ইলেকট্রন আছে। হাইড্রোজেনে আছে, তাহলে হাইড্রোজেনের জন্য তো হবেই। শুধুমাত্র যে হাইড্রোজেন হবে তা নয়, যার মধ্যে একটা ইলেকট্রন আছে। তাহলে আমি যদি হিলিয়াম প্লাস আয়নটা বলি, লিথিয়াম 2+ আয়ন বলি, এদের সবার মধ্যে একটা করে ইলেকট্রন, তাহলে এদের জন্য বোরস থিওরি অ্যাপ্লিকেবল। 16-র আনসার হবে অপশান বম্বে। নেক্সট আসবো গিয়ে আমরা কোয়েশ্চেন নাম্বার 17। হাউ মেনি অরবাইটালস আর দেয়ার? এটা একদম, এটা অনেকবার করা, এখানেই আমি প্রচুরবার করিয়েছি। হাউ মেনি অরবাইটালস আর দেয়ার ইন কেস অফ ডি সাবশেল? ডি সাবশেল যদি বলি, চারটে তো সাবশেল আছে, এস পি ডি এফ। তাহলে ডি সাবশেলের মধ্যে আবার কতগুলো অরবাইটাল প্রেজেন্ট আছে? হাউ মেনি অরবাইটালস আর দেয়ার ইন কেস অফ ডি সাবশেল? ডি সাবশেলে কতগুলো অরবাইটাল আছে? 5টা, 7টা, 14টা আর 10টা। সো আনসার কি হবে? হাউ মেনি অরবাইটালস, এটা তো তোমাদের বলা উচিত। হাউ মেনি অরবাইটালস আর দেয়ার ইন ডি সাবশেল? ডি সাবশেলের মধ্যে অরবাইটাল আছে 5টা, আর ইলেকট্রন থাকতে পারে 10টা। কারণ এক একটা অরবাইটালে ওয়ান অরবাইটাল, কটা ইলেকট্রন আছে? এক একটা অরবাইটাল যখন বলছি সেখানে 2টো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে ডিতে ইলেকট্রন আছে 10টা, এটা ঠিক, কিন্তু তাহলে অরবাইটাল কটা আছে ডিতে? 5টা। 5টা অরবাইটাল, প্রত্যেক কটাতে 2টো করে ইলেকট্রন, তাহলে হয়ে গেল 10টা ইলেকট্রনের টোটাল। তাহলে আমাকে এখানে কিন্তু প্রশ্ন দিয়েছে হাউ মেনি অরবাইটালস আর দেয়ার, হাউ মেনি অরবাইটালস আর দেয়ার। তাহলে অরবাইটাল বার করতে বলেছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে 5টা অরবাইটাল আছে। এস এর মধ্যে অরবাইটাল আমরা বলি একটা, পি এর মধ্যে অরবাইটাল আছে 3টে, ডি এর মধ্যে 5টা, আর এফ সাবশেলের মধ্যে 14টা। এর একটা অরবাইটাল বলে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকে, 3টে অরবাইটাল বলে পি এ 6টা ইলেকট্রন থাকতে পারে,
5টা বলে 10টা ইলেকট্রন থাকতে পারে ডিতে, আর এফ এ 7টা অরবাইটাল বলে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে, কারণ এক একটা অরবাইটালে ক্যাপাসিটি হচ্ছে 10, এক একটা অরবাইটালের ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে দুটো করে থাকতে পারে। নেক্সট আসবো এবার 18 নম্বর প্রশ্ন। According to, as per above's principle, which of the following orbital will have the greatest energy? কার এনার্জি ভ্যালু বেশি হবে আবাউফের প্রিন্সিপাল ওয়াইজ? আবাউফের প্রিন্সিপাল কি বলে? যার এন ভ্যালু বেশি তারই এস এনার্জি বেশি। এন মানে কি? নাম্বার অফ অরবিট, অরবিটের ভ্যালু যার বেশি হবে তারই তোমার, এখানে একটুখানি দেখি, সাধারণত আব্বাউ প্রিন্সিপাল কি বলে? আব্বাউফের প্রিন্সিপাল ওয়াইজ আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন করি তখন সেটা বলে যার এন প্লাস এল ভ্যালু যত বেশি হবে তারই এনার্জি ভ্যালু তত বেশি হবে। এন মানে কি ডিনোট করে? এন মানে ডিনোট করছে নাম্বার অফ অরবিট, আর এল মানে কি ডিনোট করছে? এল মানে তো ডিনোট করছে কোন সাবশেলে প্রেজেন্ট আছে। সাবশেল মানে কি হতে পারে? সাবশেল মানে এস হলে 0 হবে, পি হতে পারে তখন 1 হবে, ডি হতে পারে তখন 2 হবে, আর এফ হতে পারে, এফ সাবশেলে এল এর ভ্যালু হবে 3। আর যদি কিনা যাদের এন প্লাস এল ভ্যালুটা সেম হয়, যদি দুটো সাবশেল দুটো অরবাইটালের জন্য এন প্লাস এল ভ্যালু যদি সেম হয়, সেক্ষেত্রে যার এন ভ্যালু বেশি তারই এনার্জি ভ্যালুটা বেশি হবে। যার এন প্লাস এল ভ্যালুটা সেম যাদের, তাদের ক্ষেত্রে যার এন ভ্যালু বেশি তার এনার্জি বেশি। তাহলে আমি যদি 3p করি তাহলে এন হচ্ছে 3, আর পি এর জন্য এল এর ভ্যালু কত? 1, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 4। 3d করলে তাহলে 3 প্লাস 2 মানে 5, 4p করলে 4 প্লাস 1 মানে 5, আর 5s করলে 5 প্লাস 0 তার মানে 5। তিনটেতেই দেখো ভ্যালু কত করে আসছে? 5। তাহলে এবার আমাকে কি দেখতে হবে? এন ভ্যালু যার বেশি হবে। তাহলে এখানে এন ভ্যালু কার বেশি হচ্ছে? 5s, 5 এর তাহলে এন ভ্যালুটা বেশি, 5s এর এন ভ্যালু সব থেকে বেশি। তাহলে এই চারটের মধ্যে কোনটার এনার্জি সব থেকে বেশি হবে অ্যাকর্ডিং টু আব্বাউ প্রিন্সিপাল? আব্বাউফের প্রিন্সিপাল ওয়াইজ এই চারটের মধ্যে 5s এর এনার্জি ভ্যালু সব থেকে বেশি হবে। নেক্সট আসবো পরের প্রশ্নে, 18 নম্বর পরে আসবো গিয়ে 19 নম্বর প্রশ্ন। দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল রেসপন্সিবল ফর কিপিং দ্য নিউক্লিয়াস টুগেদার, যে ফান্ডামেন্টাল পার্টিকেলের জন্য নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন একই সাথে থাকতে পারে। দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল রেসপন্সিবল ফর কিপিং দ্য নিউক্লিয়ন্স, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটন এরা দুজনে একসাথে থাকতে পারে কোন ফান্ডামেন্টাল পার্টিকেলের জন্য? মেসন, অ্যান্টিপ্রোটন, পজিট্রন আর ইলেকট্রন। কোন ফান্ডামেন্টাল পার্টিকেলের জন্য নিউট্রন প্রোটন একসাথে নিউক্লিয়াসের মধ্যে বাইন্ড হয়ে আছে? না, এটার আনসার হচ্ছে মেসন। মেসন বাইন্ডস দ্য নিউট্রন অ্যান্ড প্রোটন টুগেদার ইন দ্য নিউক্লিয়াস। আনসার হবে গিয়ে মেসন। ঠিক আছে, অপশন এ মেসন। নেক্সট আজকের লাস্ট কোয়েশ্চেন, 20 নম্বর প্রশ্ন। আজকের 20 নম্বর প্রশ্ন দিয়েছে, আর রাদারফোর্ডস আলফা পার্টিকেল ডিসপারশন এক্সপেরিমেন্ট কনক্লুডস দ্যাট। কি বলেছে? রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে কি কনক্লুড করা গেছিল? অল পজিটিভ আয়ন্স আর ডিপোজিটেড অ্যাট আ স্মল পার্ট, অল নেগেটিভ আয়ন্স আর ডিপোজিটেড অ্যাট আ স্মল পার্ট, proton moves around the nucleus, neutrons are charged particle। কি হবে? রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে
কোনটা আমরা কনক্লুড করেছিলাম আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে, যে পজিটিভলি চার্জড পার্টিকেলটা একদম একটা স্মল নেগলিজেবল পোর্শন অকুপাই করে থাকে কম্পেয়ার টু দ্যাট অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য অ্যাটম। তাহলে আনসার কি হবে? আনসার হবে 20 অপশন এ, অল পজিটিভলি চার্জড আয়ন is deposited in a small part, একটা very very small পার্টের মধ্যে এই পজিটিভলি চার্জড আয়নটা ডিপোজিটেড হয়ে থাকে। সো 20 আনসার ইজ অপশন এ। তাহলে এই ছিল আজকের সেশনের আমাদের কোয়েশ্চেনের সিরিজ। পরের দিনের ক্লাসে তোমরা কমেন্ট বক্সকে বলো আমি কি এরকম কনসেপচুয়াল কোয়েশ্চেনই কন্টিনিউ করব, না কোনো স্পেসিফিক টপিক যদি তোমাদের মনে হয় সেরকম টপিক ওয়াইজও আমি চ্যাপ্টার ডিসকাশন করতে পারি। ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না রাইট স্মার্ট বাংলাকে। পরের দিন দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট মানডে 11টা বিকালবেলা 4:45 তোমাদের সাথে আবার আমার দেখা হবে। টিল দেন গুড বাই, সবাই ভালো করে থেকো, পড়াশুনো করো। অনেক পরীক্ষা পরপর সব পরীক্ষা আসছে, একটু